প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আইডেস্ক নিউজ 24-এ। এই মুহূর্তে হাতে পাওয়া ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক সংবাদ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। ভিডিওর শুরুতেই থাকছে আজকের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। গাজায় বোমা বিস্ফোরণে ৩ ইসরায়েলি সেনা হতাহত। ইরানিদের রক্ত বৃথা যাবে না, হুঁশিয়ারি খামেনির। পশ্চিমাদের আকৃষ্ট করতে প্রথমবারের মতো হামাসের নিন্দা করবে আরব দেশগুলো। সিরিয়ায় আবারও গৃহযুদ্ধ লেগে যাচ্ছে। গাজায় দুর্ভিক্ষ লোকাতে বিমান থেকে ত্রাণ ফেলার অপপ্রচারের নিন্দা হামাসের। গাজা নিয়ে নিষ্ক্রিয় থাকা চলবে না, মুসলিম বিশ্বকে সতর্ক বার্তা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত। এছাড়া আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। গাজায় বোমা বিস্ফোরণে ৩ ইসরায়েলি সেনা হতাহত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের সামরিক বাহিনীর গাড়িতে রাস্তার পাশে থাকা একটি বোমা বিস্ফোরণে ৩ জন হতাহত হয়েছেন। অধিকৃত ফিলিস্তিনের হিব্রু ভাষার সংবাদ মাধ্যমের বরাতে শনিবার ২৬ জুলাই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা মেহের। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনীর গাড়িতে রাস্তার পাশে বোমার আঘাতে ৩ ইসরায়েলি সেনা গুরুতর আহত হয়েছে। পরবর্তীতে ওই সংবাদ মাধ্যম গাজা উপত্যকায় বোমা বিস্ফোরণে ১ জন সেনা নিহত ও আরও ২ জন আহত হওয়ার কথা স্বীকার করেছে। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে যে ফিলিস্তিনি যোদ্ধার ইসরায়েলি সেনাবাহিনীর একটি সাজোয়াকর্মী বহনকারী গাড়ির পথে একটি বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। হিব্রু সংবাদ মাধ্যম প্রথমে এটিকে তাদের সৈন্যদের জন্য একটি গুরুতর নিরাপত্তা ঘটনা হিসেবে বর্ণনা করেছে। গাজা নিয়ে নিষ্ক্রিয় থাকা চলবে না, মুসলিম বিশ্বকে সতর্ক বার্তা। ইরাকের শীর্ষ শিয়া ধর্মীয় নেতা গ্র্যান্ড আয়াতুল্লাহ আলী আল সিস্তানি গাজায় চলমান মানবিক বিপর্যয় নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং আরব ও মুসলিম দেশগুলিকে নীরব দর্শক না হয়ে অবিলম্বে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছেন। শুক্রবার সন্ধ্যায় এক কঠোর বিবৃতিতে তিনি গাজায় চলমান পরিস্থিতিকে বিপর্যয়কর বলে আখ্যায়িত করেন। তিনি বলেন, নিরবিচ্ছিন্ন হত্যাযজ্ঞ ও ধ্বংসযজ্ঞে 2 বছরের কাছাকাছি সময়ে লক্ষাধিক মানুষ নিহত ও আহত হয়েছে। শহর ও আবাসিক এলাকা ধ্বংস হয়ে গেছে। ফিলিস্তিনিরা আজ এক বিভীষিকাময় পরিবেশে দিন কাটাচ্ছে। আয়াতুল্লাহ সিস্তানি বলেন, গাজায় দুর্ভিক্ষ চরম পর্যায়ে পৌঁছেছে। ক্ষুধা ও বঞ্চনার প্রভাব থেকে কোনো শ্রেণী বা বয়সের মানুষই রেহাই পাচ্ছে না। তিনি ইসরায়েলি সেনাবাহিনীর কর্মকাণ্ডকে অমানবিক বর্বরতা হিসেবে বর্ণনা করে বলেন, ফিলিস্তিনি জনগণকে উৎখাত করতে ইসরায়েলি দখলদার বাহিনী যে নৃশংসতা চালাচ্ছে তা নতুন কিছু নয়। এই সংকটে আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে আরব ও মুসলিম দেশগুলির ভূমিকাকে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন। গাজায় দুর্ভিক্ষ লোকাতে বিমান থেকে ত্রাণ ফেলার অপপ্রচারের নিন্দা হামাসের। গাজায় ইসরায়েলের বিমান হামলা এবং আকাশ থেকে ত্রাণ ফেলার নামে সীমিত মানবিক করিডোরকে দখলদারদের ভাবমূর্তি সাদা করার লক্ষ্যে প্রতারণামূলক কৌশল বলে বর্ণনা করেছে হামাস। সেই সঙ্গে তারা অবরোধ তুলে নেওয়ার এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে অনাহার অভিযান বন্ধ করার আন্তর্জাতিক দাবিকে অগ্রাহ্য করার নিন্দা জানিয়েছে। একটি সরকারি বিবৃতিতে ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠনটি তথাকথিত ত্রাণ ফেলাকে দুর্ভিক্ষ পরিচালনা, জবরদস্তিমূলক বাস্তবতা চাপিয়ে দেওয়া এবং বেসামরিক নাগরিকদের বিপদ ও অপমানের শিকার করার জন্য একটি পরিকল্পিত নীতির অংশ হিসেবে বর্ণনা করেছে। হামাস বলেছে, গাজায় খাদ্য ও ওষুধ পৌঁছানো কোনো অনুগ্রহ নয়, এটি একটি প্রাকৃতিক অধিকার এবং নাচির মতো দখলদারিত্বের আরোপিত বিপর্যয় বন্ধ করার জন্য একটি জরুরি প্রয়োজন। এতে জোর দেওয়া হয়েছে আগ্রাসন বন্ধ করা, অবরোধ ভেঙে ফেলা এবং সমস্ত সীমান্ত ক্রসিং খুলে দেওয়া হল গাজায় অনাহারের অপরাধ বন্ধ করার একমাত্র উপায়। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি অবরোধ ভাঙতে এবং ক্ষুধা ও গণহত্যার ইচ্ছাকৃত অভিযান বন্ধ করার জন্য সরকারি এবং জনসাধারণের চাপ বৃদ্ধি করার আহ্বান জানিয়েছে হামাস। হামাসের বিবৃতিতে চলমান নৃশংসতা থেকে মনোযোগ সরাতে ইসরায়েলি প্রচারণার ফাঁদে না পড়ার জন্য সতর্ক করা হয়েছে। পশ্চিমাদের আকৃষ্ট করতে প্রথমবারের মতো হামাসের নিন্দা করবে আরব দেশগুলো। আরব দেশগুলো প্রথমবারের মতো ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাসের নিন্দা করবে। সেই সঙ্গে আগামী সপ্তাহের শুরুতে নিউ ইয়র্কে জাতিসংঘের মন্ত্রী পর্যায়ের একটি অনুষ্ঠানে হামাসকে নিরস্ত্রীকরণের আহ্বান জানাবে। এই পদক্ষেপের লক্ষ্য আরও ইউরোপীয় দেশগুলোকে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার জন্য আকৃষ্ট করা। রোববার ২৭ জুলাই রয়টার্সের প্রতিবেদনে জানিয়েছে, ফরাসি সাপ্তাহিক লে জার্নাল ডু ডিমাঞ্চের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে ফ্রান্সের পররাষ্ট্র ও ইউরোপীয় বিষয়ক মন্ত্রী জিন নোয়েল ব্যারট এসব কথা জানিয়েছেন। তিনি বলেন, এই পদক্ষেপ ফ্রান্স এবং সৌদি আরবের মধ্যে দীর্ঘ পরিকল্পিত উদ্যোগের অংশ। ব্যারট বলেন, প্রথমবারের মতো আরব দেশগুলো হামাসের নিন্দা করবে এবং তাদের নিরস্ত্রীকরণের আহ্বান জানাবে, যা তাদের চূড়ান্ত বিচ্ছিন্নতাকে সিলমোহর করবে। ইউরোপীয় দেশগুলো ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার তাদের অভিপ্রায় নিশ্চিত করবে। অর্ধেক ইউরোপীয় দেশ তা করেছে, বাকিরা এটি বিবেচনা করছে।
তিনি আরও বলেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী এটি করার ইচ্ছা প্রকাশ করেছেন। জার্মানি পরবর্তী পর্যায়ে এটি বিবেচনা করছে। আমরা নিউ ইয়র্কে একটি আবেদন শুরু করব যাতে অন্যান্য দেশগুলো আমাদের সঙ্গে যোগ দিতে পারে এবং আরও উচ্চাকাঙ্ক্ষী প্রক্রিয়াটি শুরু করা যায়, যা 21 সেপ্টেম্বর শেষ হবে। এর আগে গত বৃহস্পতিবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ঘোষণা করেন 21 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে ফ্রান্স আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। ফরাসি মন্ত্রী আরও বলেন, আগামী সপ্তাহগুলিতে ইউরোপীয় কমিশন ইসরায়েলের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নেবে এবং পশ্চিম তীরে যেকোনো নতুন বসতি প্রকল্প নির্মাণ বন্ধ করার ও মানবিক সহায়তা বিতরণের সামরিকীকরণ পুলিশিং বন্ধের দাবি জানাবে। ব্যারাট অন্যান্য ইউরোপীয় দেশগুলোকে ফিলিস্তিনি প্রতিপক্ষের ওপর থেকে আর্থিক অবরোধ প্রত্যাহারের দাবি জানাতে আহ্বান জানান। তিনি বলেন, তাদের পাওনা রয়েছে। সিরিয়ায় আবারও গৃহযুদ্ধ লেগে যাচ্ছে। সিরিয়া আবারও দেখা দিয়েছে গৃহযুদ্ধের শঙ্কা। দ্রুজ ও বেদুইনদের সংঘর্ষে ভৌগোলিক অখণ্ডতাকে হুমকির মুখে ফেলতে পারে বলে সতর্ক করেছে তুরস্ক। এর মধ্যেই রাজনৈতিক পরিবর্তনের রূপরেখা নিয়ে প্যারিসে আলোচনায় বসেছেন যুক্তরাষ্ট্র, ফ্রান্স আর সিরিয়ার কূটনীতিকরা। সুয়েদায় চলতি মাসে দ্রুজ ও বেদুইনদের সংঘর্ষে নিহত হন শত শত মানুষ। সংঘাত বন্ধ হলেও উত্তেজনা কমছে না, বরং সিরিয়াকে ভাঙার গুঞ্জন জোরাল হচ্ছে। দেশটির উত্তর পূর্বে কুর্দি শাসিত অঞ্চল নিয়ে আবারও আলোচনা চলছে। যুক্তরাষ্ট্র সমর্থিত এসডিএফ অস্ত্র সমর্পণ না করলে সমঝোতা হবে না বলে সাফ জানিয়েছে দামেস্ক। অন্যদিকে এসডিএফ বলছে বিনা চাপে ও স্বেচ্ছায় সংলাপে বসতে প্রস্তুত, কিন্তু নিরস্ত্রীকরণ তাদের জন্য লাল দাগ হয়ে থাকবে। মার্চের চুক্তির পূর্ণ বাস্তবায়নে নতুন আলোচনার জন্য একমত হয়েছে ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও সিরিয়া। তবে দ্রুজদের উপর বেদুইনদের হামলা থামাতে না পারায় প্রশ্নের মুখে পড়েছে অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারার নেতৃত্ব। ইসরায়েলের দাবি, গণহত্যা ঠেকাতে তারা সিরিয়ার ভেতর অভিযান চালিয়েছে। তবে তুরস্ক বলছে নিজেদের একনায়কত্ব অক্ষত রাখতে সিরিয়াকে দুর্বল ও বিভক্ত করা ইসরায়েলের পুরনো চাল। বিশ্লেষকরা বলছেন, এই সংকটের পেছনে বিদেশি শক্তির ভূমিকাও স্পষ্ট হচ্ছে ধীরে ধীরে। তুরস্ক একদিকে এসডিএফ ও দামেস্কের মধ্যে সংলাপে সহায়তা দিতে চায়, অন্যদিকে সতর্ক করে বলে যে কোনো বিচ্ছিন্নতামূলক পদক্ষেপ হলে আঙ্কারা তা জাতীয় নিরাপত্তার হুমকি হিসেবে দেখবে। এছাড়া সিরিয়ার সামরিক, স্বাস্থ্য, শিক্ষা ও জ্বালানি খাত পুনর্গঠনের জন্য আন্তর্জাতিক সহায়তা জরুরি বলে উঠে এসেছে জাতিসংঘ সমর্থিত সংলাপে। ইরানিদের রক্ত বৃথা যাবে না, হুঁশিয়ারি খামেনির। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে নিহত ইরানিদের রক্ত বৃথা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। জানান, যুদ্ধের ক্ষয়ক্ষতি সত্ত্বেও আরও দৃঢ় পদক্ষেপে এগিয়ে যাবে দেশের সামরিক ও বৈজ্ঞানিক অগ্রগতি। ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনে ইরানের জ্যেষ্ঠ কমান্ডার ও পরমাণু বিজ্ঞানীদের শহীদ হওয়াকে অপূরণীয় ক্ষতি বলে বর্ণনা করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এই ক্ষয়ক্ষতি জাতীয় প্রতিরোধের মনোবলে পরিণত হবে। খামেনি জানান, শত্রুপক্ষের যে কোনো ধরনের পদক্ষেপ পাল্টা প্রতিক্রিয়া আনবে। সামরিক ও বৈজ্ঞানিক গতিপথ এখন আরও বেগবান হবে। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বৈঠকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানান, প্রতিবেশীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক, রাশিয়া, চীন, ব্রিক্স, এসসিও সহ কৌশলগত অংশীদারদের সঙ্গে সহযোগিতা জোরদার করাই হবে তেহরানের অগ্রাধিকার। তিনি আরও বলেন, 12 দিনের যুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সক্রিয় কূটনৈতিক বার্তা পৌঁছেছে। যুদ্ধের সময়ও ইরানি কূটনৈতিকেরা সমর্থন আদায়ে ব্যাপক কর্মযজ্ঞ চালিয়েছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিও ইরানি কূটনৈতিকদের প্রতি কৃতজ্ঞতা জানান। বলেন, 12 দিনের ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে দেশটির সামরিক ও কূটনৈতিক মঞ্চ একসঙ্গে কাজ করেছে। তিনি দাবি করেন, কূটনৈতিক তৎপরতার ফলে 120টির বেশি দেশ তেহরানের পাশে অবস্থান নেয় এবং ইরানের আত্মরক্ষাকে বৈধ বলে স্বীকৃতি দেয়। আরাকচি আরও বলেন, হামলার সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা দিনরাত কাজ করেছেন, কেউ কেউ কয়েকদিন বাড়িতেও ফেরেননি।